দুঃখিত, যান্ত্রিক গোলযোগের জন্য আমি দুঃখিত। আমি আবার শুরু করছি। আমাদের আজকে পাঠ হচ্ছে সমাজবিজ্ঞান প্রথম পত্র, ষষ্ঠ অধ্যায়, সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান। আজকে আমি চেষ্টা করব এই অধ্যায়টা শেষ করে দিতে। গত ক্লাসে আমি পড়িয়েছিলাম সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদানের মধ্যে ভৌগোলিক উপাদান। আজকে পড়ার আগে আমার গল্পটা আমি আবার বলছি। দার্শনিক সক্রেটিসের কথা তোমরা শুনেছ, তোমরা জানো, প্রজ্ঞাবান ব্যক্তি, সমাজ চিন্তাবিদ। উনি বিয়ে করবেন, ওনার জন্য পাত্রী খোঁজা হচ্ছে, পাত্রী দেখা হচ্ছে, ওনার জন্য সবাই খুঁজছে সুন্দরী অপরূপা পাত্রী। কারণ সক্রেটিস দেখতে খুব একটা সুন্দর ছিলেন না, কুৎসিত ছিলেন। তাই ওনার জন্য নির্ধারণ করা হয়েছে সুন্দরী, তার পাশের বাড়ি একটা মেয়ে। কিন্তু সক্রেটিস ওই মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন না, কারণ মেয়েটা খুবই আগলি, কুৎসিত। মেয়েটা কুৎসিত না, মেয়েটা খুবই বোকা। আর সক্রেটিস ছিলেন খুবই কুৎসিত, কদাকার। মেয়েটা ছিল অপরূপা সুন্দরী, কিন্তু বোকা, খুবই বোকা, চলনসই মতো না। তাই বন্ধুরা যখন বলছে, আরে বন্ধু, তুমি ওকে বিয়ে করলে এই মেয়ের মতো তোমার সন্তান, পরবর্তী সন্তান হবে এই মেয়ের মতো অপরূপা সুন্দরী বা সুন্দর, আর তোমার মতো হবে প্রজ্ঞাবান, মেধাবী। তখন বন্ধু বলছে, দোস্ত, তোমরা কেন বুঝতে পারছো না? তার উল্টোটাও তো হতে পারে, আমার মতো কুৎসিত আর এই মেয়েটার মতো বোকা। আর সে কারণে আমি এই মেয়েটাকে বিয়ে করব না। এটা হচ্ছে আজকের গল্প। তো গল্পের মূল ভাবার্থ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এই অধ্যায় থেকে আমি কি পড়াতে চাচ্ছি। ষষ্ঠ অধ্যায় সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদানের মধ্যে আমি কি পড়াতে চাচ্ছি, আজকের বিষয়টা কি? বংশগতি উপাদান। আজকের বিষয় হচ্ছে বংশগতির উপাদান, সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী বংশগতি উপাদান। তাহলে বংশগতি কি? বংশগতি হচ্ছে মানুষের দেহের গঠন, মানসিক প্রকৃতি, যা এক পুরুষ থেকে পরবর্তী পুরুষে সংক্রমিত হয় বা সঞ্চারিত হয়। ব্যক্তির দৈহিক গঠন, মানসিক দক্ষতা, রক্তের গ্রুপ, রক্তের রাসায়নিক পদার্থ, গলার স্বর, চোখ, নাক, কান, দেহের গঠন, হাতের ছাপ, এগুলো যখন এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে, এক পুরুষ থেকে আরেক পুরুষে জৈবিক উপাদানের মাধ্যমে বর্তি থাকে, বা যেটাকে আমরা বলি উত্তরাধিকারের ভাবে পেয়ে থাকে, সেটাই হচ্ছে বংশগতি। তাহলে বংশগতি মানুষ উত্তরাধিকার সূত্রে কি কি বৈশিষ্ট্য পায়, যে বৈশিষ্ট্যগুলো এক পুরুষ থেকে আরেক পুরুষে বর্তি থাকে জৈবিক উপাদানের মাধ্যমে, সে বৈশিষ্ট্যগুলো কি? চোখ, চুল, চুলের রং, চুলের ধরন, হাত, গলার স্বর, হাত পায়ের ধরন, হাত পায়ের ছাপ, হাত পায়ের ছাপ, কণ্ঠস্বর, রক্তের শ্রেণী, জ্ঞান, পারদর্শিতা, মস্তিষ্কের পারদর্শিতা, রোগ ব্যাধি, এমনকি রোগ ব্যাধি প্রতিরোধ করার ক্ষমতা, সবকিছু কি উত্তরাধিকার সূত্রে সন্তান সন্ততি পিতা মাতা থেকে পেয়ে থাকে। যেমন ধরো, একটা ডায়াবেটিসের রোগী ডাক্তারের কাছে গেলে প্রথমে জিজ্ঞেস করবে, জানতে চাইবে, বাবার আছে, মার আছে, দাদার ছিল, দাদির ছিল, মানে কি এগুলো বংশগত। যার পূর্বপুরুষের এই রোগটা আছে, পরবর্তী প্রজন্মে এই রোগটা হবে, এটা মানুষ ধরে নেয়। এটা হচ্ছে বংশগতি।
এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যেগুলো আমরা উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকি সেটাই হচ্ছে মূলত বংশগতি। বুঝতে পারছো নিশ্চয়ই? তোমরা সমাজ জীবনের দিকে তাকালেই দেখবা একটা নবজাতক শিশু জন্ম হলেই দেখতে আসে পাড়া প্রতিবেশীরা, দেখতে আসে বলে এটা কার মতো হয়েছে, চোখ কার মতো হয়েছে, নাক কার মতো হয়েছে, হাত পা কার মতো, কেউ বলে বাবার কপি, কেউ বলে মায়ের কপি। এ সমস্ত কথা কেন বলে? কারণ এগুলো উত্তরাধিকারভাবে জৈবিকভাবে একটা শিশু জন্মগতভাবে এগুলো পেয়ে থাকে, আর সেটাই হচ্ছে বংশগতি। বংশের এই কাঠামোগুলো, এই দৈহিক বৈশিষ্ট্যগুলো, মানসিক বৈশিষ্ট্যগুলো যখন উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে, এক সন্তান পিতামাতা থেকে সন্তান সন্ততিরা পেয়ে থাকে উত্তরাধিকারভাবে, সেটি হচ্ছে বংশগতি। তোমার চরিত্রটা কেমন হবে, তোমার পূর্বপুরুষ কেমন ছিল, কেউ যদি ভালো হয়, কেউ যদি জিপিএ 5 পায়, জিজ্ঞেস করে তার বাবা কি করে, বাপ কা বেটা, এরকম একটা উত্তর দেয়। কারণ বাবা যদি মেধাবী হয়ে থাকে সন্তান মেধাবী হবে, এটা মানুষ ধরে নেয়। আজকে বিষয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করব তোমরা মনোযোগী হবে আমার ক্লাসে। কি বলছিলাম, যে জন্মগতভাবে জৈবিকভাবে উত্তরাধিকার সূত্রে পিতামাতা থেকে সন্তান সন্ততিরা যে দৈহিক এবং মানসিক বৈশিষ্ট্যগুলো উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে সেটাই হচ্ছে বংশগতি। তাহলে এই বংশগতি আমাদের সমাজ জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে? এই বংশগতিটা আমাদের সমাজ জীবনকে অনেকভাবেই প্রভাব বিস্তার করে। আমরা গত ক্লাসে বলেছিলাম যে ভৌগোলিক প্রাকৃতিক উপাদান নরগোষ্ঠীগত উপাদানকেও প্রভাবিত করে। উষ্ণমণ্ডলীয় অঞ্চলে গায়ের রং কালো হয়, শীত প্রধান অঞ্চলের গায়ের রং সাদা হয়, এই কথাগুলো বলেছিলাম। হ্যাঁ, সমাজ জীবনকে ভৌগোলিক উপাদানের পাশাপাশি এই বংশগত উপাদানটাও বেশ প্রভাব বিস্তার করে। বংশগতির এই প্রভাব বিস্তারটা উত্তরাধিকার সূত্রে কি হয়ে থাকে আমরা পেয়ে থাকি। দৈহিক গঠনটা যেমন পেয়ে থাকি, মানসিক দক্ষতাও আমরা পেয়ে থাকি, রোগ ব্যাধিও আমরা পেয়ে থাকি, এমনকি রোগ ব্যাধি প্রতিরোধ করার ক্ষমতাও আমরা পেয়ে থাকি। এখানে আবার কিছু কিছু নৃবিজ্ঞানী কিছু কথা বলেছেন, সেটা হচ্ছে বর্ণবাদী নৃবিজ্ঞানী। তারা বলেছেন যে শ্বেতকায় নৃগোষ্ঠীরা তারা উৎকৃষ্ট এবং বাকি যারা আছে বাদামি এবং কৃষ্ণকায় নৃগোষ্ঠী তারা হচ্ছে নিকৃষ্ট। তারা মূলত শ্বেতকায় নৃগোষ্ঠী, শ্বেতকায় বলতে এখানে সাদা নৃগোষ্ঠী, সাদা মানুষকে বোঝানো হয়েছে, শ্বেতকায় নৃগোষ্ঠী। শ্বেতকায় নৃগোষ্ঠী, শ্বেতকায় নৃগোষ্ঠী এরা বলেছে নৃবিজ্ঞানী, বর্ণবাদী নৃবিজ্ঞানীরা শ্বেতকায় নৃগোষ্ঠীকে উৎকৃষ্ট আর কৃষ্ণকায় বা বাদামি নৃগোষ্ঠীকে বলেছেন নিকৃষ্ট। তাহলে ওনাদের এই শ্বেতবর্ণ, আমার গায়ের রং কি হবে, আমার চোখের রং কি হবে, চুলের ধরন কেমন হবে, এগুলো তো মানুষ উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে, পিতা মাতা থেকে পেয়ে থাকে, গায়ের রং উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে। তাহলে নৃবিজ্ঞানীরা বলছেন যে শ্বেতকায় নৃগোষ্ঠী যারা জন্মগতভাবে শ্বেত বর্ণের সাদা তারা হচ্ছে সমাজের উৎকৃষ্ট শ্রেণী, আর যারা কৃষ্ণকায় তারা হচ্ছে নিকৃষ্ট শ্রেণী। উৎকৃষ্ট এবং নিকৃষ্ট বলেছেন। তাদের ভাষ্য মতে হচ্ছে কি
উৎকৃষ্ট নৃগোষ্ঠী হচ্ছে সমাজ সভ্যতার ধারক এবং বাহক। তারাই সমাজের অগ্রগামী, জয়ী, বিজয়ী, এমনকি এরা উন্নত মানের উৎকৃষ্ট শাসক ও নেতা। আর যারা নিকৃষ্ট নৃগোষ্ঠী আছে, কালো শ্বেতকায়, তারা হচ্ছে কালো নিকৃষ্ট মানে নৃগোষ্ঠী, তারা হচ্ছে সমাজ সভ্যতার ধ্বংসের কারণ। তারা সমাজ সভ্যতার পরাজিত। তারা শাসক হিসেবে নয়, এরা শাসিত হিসেবে বরাবরই বর্তমান থাকে। প্লেটো একটা কথা বলেছেন, দার্শনিক প্লেটো বলেছেন সমাজ ব্যবস্থায় 3টা শ্রেণীর অস্তিত্ব আছে: প্রজ্ঞাবান, বলবান এবং সাধারণ শ্রেণী। আর প্রজ্ঞাবান, বলবান, সাধারণ শ্রেণী, সাধারণ মানুষ, তারা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায় জন্মগতভাবে এই উপাদানগুলো অসমভাবে মানুষের মধ্যে বণ্টিত। মানুষের মধ্যে প্রজ্ঞা, বল, এমনকি লোভ, লালসা, এগুলো মানুষের মধ্যে জন্মগতভাবে অসমভাবে উপস্থিতি আছে। আর এই উপস্থিতির কারণে সমাজ ব্যবস্থার মধ্যে 3টা শ্রেণীর অস্তিত্ব আছে: প্রজ্ঞাবান, বলবান, আরেকটা হচ্ছে সাধারণ শ্রেণী, কৃষক বা মজুর শ্রেণী। তার ছাত্র অ্যারিস্টটল একই কথা বলেছেন কি, যে জন্মসূত্রে কেউ হয়ে থাকে মনিব, কেউ হয়ে থাকে দাস। এ থেকে কি বোঝা যায় না যে সমাজ ব্যবস্থায় বংশগতির একটা প্রভাব বিস্তার করে থাকে? জন্মগতভাবেই কেউ হয়ে থাকে মনিব, আবার কেউ হয়ে থাকে দাস। আমাদের সমাজ ব্যবস্থা এটা আছে শুরুতেই। হ্যাঁ, কেউ তার মেধা, প্রজ্ঞা এবং পরিশ্রম দিয়ে তার অবস্থার পরিবর্তন করতে পেরেছে, সামাজিক মর্যাদার পরিবর্তন করতে পেরেছে, কিন্তু সেটাও খুব কম সংখ্যক। আমাদের সমাজ ব্যবস্থায় দেখা যায় যে যারা উচ্চ শ্রেণীতে আছে তারা উচ্চ শ্রেণীতে থাকে। হ্যাঁ, সময়ের কালক্ষেপণে অনেকে তার অবস্থান ধরে রাখতে পারে না, সামাজিক মর্যাদার পরিবর্তন ঘটে। কিন্তু উত্তরাধিকার সূত্রে যেগুলো পেয়ে আসছে আমাদের সমাজ ব্যবস্থা নির্বিজ্ঞানীরা, বর্ণবাদীরা, সে কথাটাই স্পষ্ট করতে চাইছেন যে উত্তরাধিকার সূত্রে যারা বলবান হয়ে থাকে, তারা প্রজ্ঞাবান হয়ে থাকে, এরা সবসময় ওভাবেই থাকে, ওই অবস্থানেই থাকে। তাদেরকে যতই প্রশিক্ষণ দেওয়া লাগবে না, তার মেধার বিকাশ ওভাবে তারা প্রকাশ করতে পারবে। কিন্তু যারা মেধাবী না, যারা প্রজ্ঞাবান না, মধ্যম মনের মানুষ, তাদেরকে যতই তুমি ট্রেনিংয়ের ব্যবস্থা করো, উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করো, তার অনুকূল পরিবেশ দাও, সে তার মেধার বিকাশ ঘটাতে পারবে না। এই কথাটা বলেছেন গোবিন্দ। বলেছেন যে তাদেরকে যতই আমি উপযুক্ত পরিবেশ দিয়ে থাকি, মধ্যম মানের লোক, তাদেরকে নির্বোধ লোককে যতই আমি শিক্ষার ব্যবস্থা করে থাকি, তারা শিক্ষা নিতে পারবে না। যারা জন্মগতভাবে নির্বোধ, তাদেরকে শিক্ষিত করা যাবে না। তাদের অবস্থার পরিবর্তন ওরা করতে পারবে না, কারণ এরা হচ্ছে নিকৃষ্ট। আর যারা মেধাবী, যারা প্রজ্ঞাবান, তারা যতই ধর্মীয় গোড়ামিপনায়, বিলাস বেসনের দিন যাপন করুক, দুর্নীতিতে ডুবে থাকুক, তার সত্ত্বেও তারা কি করবে? উন্নতির শিখরে যাবে, সভ্যতার ধ্বংসপ্রাপ্ত হবে না। কিন্তু একজন নিকৃষ্ট মনের লোক, তাদেরকে লাগবে না, ওই অনুকূল পরিবেশ দিলেও কি হবে? তারা সেটা ধরে রাখতে পারবে না, ওই পর্যায়ে যেতে পারবে না, তারা সমাজ সভ্যতা ধ্বংসের কারণ হবে। কিন্তু সমাজ ব্যবস্থা উৎকৃষ্ট শ্রেণীর অবস্থাটা দিন দিন কি হচ্ছে? লোপ পাচ্ছে। উৎকৃষ্ট শ্রেণী বলতে এরা শ্বেতকায় শ্রেণীকেই বোঝাচ্ছে। যারা জন্মগতভাবে শ্বেত বর্ণের মানুষ, তাদেরকে উৎকৃষ্ট শ্রেণী, এবং যারা খ্রিস্টবর্ণের মানুষ, তাদেরকে নিকৃষ্ট শ্রেণী হিসেবে গণ্য করে আসছে। তাদেরকে বলা হচ্ছে, নিকৃষ্টদেরকে বলা হচ্ছে যে এরা সভ্যতার নির্মাতা না, এরা সভ্যতার ধ্বংসের কারণ। আদি যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত নিম্ন শ্রেণীর লোকেরাই সভ্যতার জন্য, সভ্যতা ধ্বংসের জন্য দায়ী। এখানে আরেকটা কথা বলেছে
যে উৎকৃষ্ট নৃগোষ্ঠীর সঙ্গে নিকৃষ্ট নৃগোষ্ঠী যদি বৈবাহিক সম্পর্ক হয়, আস্তে আস্তে কি হবে, যে উৎকৃষ্টের যে ধারাবাহিকতাটা আছে, জৈবিক যে গুণাবলীটা আছে, এটা আস্তে আস্তে লোপ পাবে। যেটা দার্শনিক সক্রেটিস বলেছিলেন যে আরে বোকা মেয়েটাকে বিয়ে করলে কি হবে, তার মতো বোকা হবে আর আমার মতো কুৎসিত হবে। কারণ এটা জৈবিকভাবে উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে। সেজন্য বলছে যে উৎকৃষ্ট নৃগোষ্ঠীর সাথে যদি নিকৃষ্ট মানের নৃগোষ্ঠীর বিবাহ বন্ধনে এরা আবদ্ধ হয়, পরবর্তী প্রজন্মগুলো এতটা উৎকৃষ্টতা বজায় থাকবে না, এগুলো উৎকৃষ্টের গুণাগুণটা এখানে হ্রাস পাবে। তাহলে আমরা এখানে কি কি জানলাম, যে সমাজ ব্যবস্থায় উৎকৃষ্ট নৃগোষ্ঠী, শ্বেতাকার নৃগোষ্ঠী এরা সমাজ সভ্যতার ধারক ও বাহক, এরা উৎকৃষ্ট মানের শাসক ও নেতা এবং এরা বিজয়ী। আর নিকৃষ্ট মানের নৃগোষ্ঠী হচ্ছে সমাজ সভ্যতা ধ্বংসের কারণ, এরা অপরাজিত, তারা পরাজিত এবং তারা কি সভ্যতার ধ্বংসের কারণ। এরা শাসক হতে পারে না, এরা নেতা হতে পারে না, এরা সাধারণ শাসিত হতে পারে। প্লেটো বলেছেন কি সমাজে তিনটা শ্রেণীর অস্তিত্ব আছে, তিনটা শ্রেণী, কারণ সমাজে প্রজ্ঞা, বল এবং লোভ লালসা এগুলো মানুষের মধ্যে জন্মগতভাবে কি হয়, অসমভাবে বণ্টিত। আর সে কারণেই সমাজ ব্যবস্থায় তিনটা শ্রেণীর অস্তিত্ব আছে, প্রজ্ঞাবান, বলবান এবং সাধারণ মধ্যশ্রেণী। আবার দার্শনিক অ্যারিস্টটলও একই কথা, তার সাথে সুর মেলে একই কথা বলেছেন কি যে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে কেউ জন্মগতভাবে কেউ মনুষ্য হয়ে জন্মাবে, আবার কেউ দাস হয়ে জন্মাবে। এখানে গালটন আরেকটা কথা বলেছেন। গালটন বলেছেন যে শারীরিক গঠন, রং, স্বাস্থ্য, শক্তি, সংবেদনশীলতা, শ্রবণ ক্ষমতা, বুদ্ধিমত্তা, পারদর্শিতা এগুলোকে ব্যক্তির মধ্যে কি অসমভাবে বণ্টিত। আর এগুলো পরিবেশগত কারণের থেকে জৈবিকগত কারণটাই বেশি। জৈবিকগত কারণটা মানে আমাদের বংশগতিক কারণটাই বেশি। আর সে কারণে কি সমাজ ব্যবস্থার একটা প্রভাব বেশি পড়ে থাকে। আমরা বলেছিলাম যে পরিবেশগত কারণেও কিন্তু নরগোষ্ঠীগত একটা প্রভাব বিস্তার করে পরিবেশের উপরে, প্রাকৃতিক পরিবেশের কারণে, ভৌগোলিক পরিবেশের কারণে নরগোষ্ঠীগত একটা প্রভাব পড়ে। কিন্তু মানুষের ক্ষমতা, স্বাস্থ্য, রং, সংবেদনশীলতা, সহনশীলতা, পারদর্শিতা সব কিছু কি এগুলো আবার বংশগতির উপরও প্রভাব বিস্তার করে। একজন প্রজ্ঞাবানের ব্যক্তির ছেলে মেয়েরা সাধারণত প্রজ্ঞাবানই হবে, এটাই গালটনের বক্তব্য। তার মতে প্রতিভাবানদের নিয়ে গবেষণা করলে দেখা যায় প্রতিভা এবং দক্ষতা বংশগতির সূত্রে প্রাপ্ত। আর বংশগতির সূত্রে প্রাপ্ত বলে কি হয়, প্রতিভাবানদের ছেলে মেয়েরা প্রতিভাবান হয়ে জন্মগ্রহণ করে, তাদেরকে অনুকূল পরিবেশ দেওয়ার প্রয়োজন পড়ে না। তার আমাদের দেশে না পুরো বিশ্বে দেখা যাবে যে বেশি প্রতিভাবান মেধাবী সে অনেক চড়াই উচ্চায় পার করে সে প্রতিষ্ঠা পেয়ে গেছে। কিন্তু একজন জন্মগতভাবে যে নির্বোধ, তাকে যত অনুকূল পরিবেশ দেওয়া হোক, তার সুযোগ সুবিধা দেওয়া হোক, সে ও পর্যায়ে যেতে পারে না। এখানে এটাই বলা হচ্ছে যে প্রজ্ঞাবান মেধাবী ব্যক্তিরা, প্রতিভাবান ব্যক্তিরা যেটা জন্মগতভাবে উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে, সেটা প্রভাব বিস্তার করে তার পরবর্তী প্রজন্মের উপর। এমনকি পরবর্তী প্রজন্ম ওইরকম মেধা নিয়েই জন্মগ্রহণ করে। এখানে বিশিষ্ট সমাজবিজ্ঞানী সরোকিন বলেছেন একই সমাজে মানুষের মধ্যে দৈহিক এবং মানসিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে পার্থক্য বিদ্যমান থাকে। আমরা সমাজ ব্যবস্থার মধ্যে একই সমাজ ব্যবস্থায় কেউ ধনী, কেউ গরিব, কেউ অতি চালাক, কেউ কম চালাক, কেউ খুব বেশি শিক্ষিত, কেউ শিক্ষিতই না।
এরকম সমাজ ব্যবস্থা, আমাদের একই সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করে আসছি, কিন্তু আমাদের এই পার্থক্যটা আমাদের মধ্যে চলে আসছে। আবার এমনও হয় আমাদের সমাজ ব্যবস্থাকে আমাদের পরিবার ব্যবস্থার মধ্যেও দেখা যায় যে সবাই কিন্তু এক রকমের মেধা হয়ে থাকে না, সেটারও কথা বলেছেন। শারীরিক গঠনে বলিয়ান, উনি একটা কথা বলেছেন, যারা নিম্ন শ্রেণীর মানুষ তাদের থেকে যারা উচ্চ শ্রেণীর মানুষ সমাজ ব্যবস্থায় আমাদের সমাজে নিম্ন শ্রেণীর মানুষের তুলনায় উচ্চ শ্রেণীর মানুষরা কি হয়, শারীরিক দিক থেকে বলিয়ান হয়, প্রজ্ঞাবান হয়, পারদর্শিতা বেশি হয় এদের মধ্যে। এমনকি তাদের মধ্যে মাথার ধরন, মগজের পরিমাণ সব কিছু একটু বেশি বেশি থাকে। তাদের আয়ুটাও অন্যান্যদের নিম্ন শ্রেণীর তুলনায় একটু বেশি হয়। এমনকি উচ্চ শ্রেণীর মানুষের মধ্যে কি হয়, উচ্চ শ্রেণীর মানুষের মধ্যে মৃত্যু হারটাও কম। পৃথিবীর সরকিনের মতে যে উচ্চ শ্রেণীর মানুষের মধ্যে মৃত্যু হারটাও কম, যেটা নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে বেশি। আমাদের সমাজ ব্যবস্থাটা এক থাকা সত্ত্বেও আমরা অসমভাবে বণ্টিত কি এগুলো উত্তরাধিকার সূত্রে আমরা পেয়ে থাকি। আমরা বংশগত উপাদানটা মূলত মানুষের দৈহিক গঠন এবং মানসিক বিকাশ, এগুলো মানুষ উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে। আমরা একই সমাজ ব্যবস্থায় বসবাস করলেও আমাদের মধ্যে মানসিক গঠন এবং দৈহিক বিকাশটা অসমভাবে বণ্টিত। এখানে উচ্চ শ্রেণীর মানুষ এবং নিম্ন শ্রেণীর মানুষ সমভাবে সবকিছু পায় না। উচ্চ শ্রেণীর মানুষের কি হয়, সবকিছু একটু ভালো অবস্থানে থাকে, সব কিছুতে তাদেরকে অনুকূল পরিবেশ দেওয়ার প্রয়োজন পড়ে না, তাদেরকে তাদের মেধা বিকাশের জন্য অনুকূল পরিবেশের প্রয়োজন পড়বে না, প্রতিকূল পরিবেশে থেকে এদের নিজেদের বিকাশটা গড়ে তুলতে পারবে। হ্যাঁ, আর সে কারণেই বলছে যে প্রতিকূল পরিবেশটা সমাজ ব্যবস্থার মধ্যে নিম্ন শ্রেণীর মানুষ, উচ্চ শ্রেণীর মানুষ সমাজ ব্যবস্থা একটা প্রভাব বিস্তার করে থাকে। আর সেটা চিন্তা করেই আবার অপরাধ বিজ্ঞানীরাও একটা কথা বলেছেন যে অপরাধ বিজ্ঞানীটা বংশগতির দ্বারা উপাদান দ্বারাই প্রভাবিত। যারা সাধারণত জন্মগতভাবে কোনো অপরাধীর ঘরে জন্ম নিয়ে থাকে, কোনো বাবা যদি আবার চোর হয়ে থাকে, অনেকে জিজ্ঞেস করে বাবা চোর, তাহলে সন্তানও চোরই হবে, চোরের ছেলে চোর হবে না তাহলে কি হবে, এরকম একটা কথা বলে। তো অপরাধ বিজ্ঞানীরা আবার একটা কথা বলেছেন, দৈহিক গঠন, রক্তের গড়ন, রক্তের শ্রেণীবিন্যাস, পারদর্শিতা, মস্তিষ্কের বিকাশ, এগুলো যদি উপযুক্ত পরিবেশের প্রভাব পড়বে না, উপযুক্ত পরিবেশ লাগে না, জন্মগতভাবে কেউ কেউ অপরাধী হয়ে ওঠে। অপরাধ বিজ্ঞানীদের ভাষ্য মতে অনেকেই দেখা যায় যে যারা অপরাধী করে, তোমরা দেখেছো কিনা, সাধারণত ডাকাত শ্রেণীর লোকদের মধ্যে তাদের দৈহিক গঠনটা কিন্তু সাধারণ মানুষদের মতো হয় না, তাদের দৈহিক গঠনটা একটু ভিন্ন হয়, দেখলে একটু ভয় ভয় লাগে। তোমরা দেখেছো কিনা জানি না, আমি দেখেছি যখন পুলিশ ধরেছে বন্দি অবস্থায় দেখেছি যে একটু পুলিশ, সে কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত, তার সাথে তার দৈহিক কাঠামোর সাথে যে ডাকাতটা ধরলো তার দৈহিক কাঠামো অনেক ভিন্ন, তার মতো না, তাকে দেখেই বোঝা যাচ্ছে সে অপরাধী, সে ডাকাত, তাকে আলাদা করা যাচ্ছে সমাজে 8-10টা মানুষের থেকে। তার দৈহিক গঠনটা ভিন্ন, তার ঘাড় কেমন, তার হাত কেমন, তার চাহনি কেমন, তার চোখ কেমন, সব কিছুই ভিন্ন। আর এভাবেই অপরাধ বিজ্ঞানীরাও এটাই বলছেন যে সমাজ ব্যবস্থায় বংশগতির একটা প্রভাব পড়ে। অপরাধ জগতে যারা কাজ করে, অপরাধ জগতে যারা থাকে, অপরাধীদের সাথে তাদের একটা মিল পাওয়া যায়। সে কারণে বলা হচ্ছে যে বংশগতি মানব আচরণকেও প্রভাবিত করে, যেহেতু অপরাধের সাথে জড়িত আমাদের সমাজ ব্যবস্থা, শাসন ব্যবস্থায় এবং শিক্ষা ব্যবস্থায় সবকিছুতে বংশগতির একটা প্রভাব পড়ে। তাহলে আসো আজকে আরেকটা পড়া জানি, সেটা হচ্ছে সমাজ জীবনে গোষ্ঠীগত উপাদান। সমাজ জীবনে গোষ্ঠীর কি ভূমিকা আছে, গোষ্ঠী বা সামাজিক উপাদান। হ্যাঁ, মানুষ সামাজিক জীব, কিন্তু মানুষকে সামাজিকভাবে সমাজের প্রথা, প্রতিষ্ঠান, আইন, রীতিনীতির সাথে খাপ খাইয়ে নিতে যে প্রক্রিয়াটা কাজ করে সেটা হচ্ছে সামাজিকীকরণ। এই সামাজিকীকরণে
মানুষ কোন কোন উপাদানের সাথে কোন কোন প্রথা প্রতিষ্ঠানের সাথে জড়িত, সেটাই হচ্ছে সামাজিক গোষ্ঠীর উপাদান। এখন একটা মানুষকে সামাজিক হিসেবে গড়ে তুলতে গেলে কোন কোন প্রতিষ্ঠান কাজ করে, কি কি প্রতিষ্ঠান কাজ করে, কিভাবে কাজ করে, সে সম্পর্কে একটু আলোচনা করি। আলোচনা করলে আজকের ক্লাসে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। প্রথমত আসো, একটা মানব শিশু জন্মগ্রহণের পরেই সে একটা পরিবারে জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরপরই সে সুষ্ঠু স্বাভাবিক মানুষ না, তাকে স্বাভাবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হয়। আর এই শিক্ষাটা গ্রহণ করে থাকে মূলত পরিবার। একটা মানুষকে সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে তার মস্তিষ্কের বিকাশ, তার শারীরিক বিকাশ, তার দৈহিক গঠনের বিকাশ সব কিছু গড়ে তুলতে প্রধান ভূমিকা পালন করে তার পরিবার। শিশুকে সেজন্য বলা হয় শিশুদের প্রাথমিক অনানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তার পরিবার। তার পরিবারে একটা শিশুর, মানব শিশুর সার্বিক চাহিদা পূরণ করা হয়। সে পরিবারে বয়োজ্যেষ্ঠদের সাথে কেমন আচরণ করবে, তার মানসিক বিকাশটা কেমন হবে, অন্যদের সাথে তার মনোভাব কিভাবে পোষণ করবে, সব কিছু শিক্ষা সে পরিবার থেকে পেয়ে থাকে। তাই পরিবার হচ্ছে শিশুর অনানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান। এর বাইরে একটু শিশু যখন একটু নড়তে পারে, চলতে পারে, হাঁটতে পারে, শিখতে পারে, সে বাইরের জগতের সাথে মিশতে চায়, মানে খেলার মাঠ চলে আসে। একটা শিশু যখন খেলার মাঠে যাবে, তখন খেলার মাঠে যে নিয়মকানুন আছে অন্যান্য শিশুদের সঙ্গে সে মিশবে, এবং খেলার মাঠেও কিছু নিয়মকানুন থাকে, শিশুকে সেই নিয়মকানুনের অভ্যস্ত হতে হয়। শিশু ওই নিয়মকানুন দ্বারা প্রভাবিত হয়। অন্যদের সাথে মিলেমিশে কিভাবে চলতে হয়, কিভাবে নিজের নেতৃত্বের গুণাবলীটা ওই খেলার সাথীদের মাঝ থেকেই শিশু অর্জন করে থাকে। দায়িত্ব এবং নেতৃত্বের গুণাবলীটা শিশুরা খেলার মাঠ থেকে পেয়ে থাকে। তারপরে আসে কি বিদ্যালয়। হ্যাঁ, বিদ্যালয় হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান। শিশু অনানুষ্ঠানিক শিক্ষা যদিও বিদ্যালয়ের থেকে মাধ্যম থেকে পেয়ে থাকে, আনুষ্ঠানিক শিক্ষাটা শিশুরা পেয়ে থাকে বিদ্যালয় থেকে। বিদ্যালয়ের আচার রীতিনীতি, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে অনেক পরিবারের সদস্য থেকে, অনেক পরিবার থেকে অনেক ছেলে মেয়ে এই বিদ্যালয়ে শিক্ষা নিতে আসে। তাদের অভ্যাস, তাদের রুচিবোধ, তাদের নীতি নৈতিকতা সব কিছুর সাথে একটা শিশু মিথস্ক্রিয়া ঘটে, যেটা থেকে শিশু ভালো এবং মন্দ দুপথেই পরিচালিত হতে পারে। কারণ সঙ্গীর সাথে সাথে মেলামেশা করতে করতে মানুষ ভালো মন্দ দুটি গ্রহণ করে। মানুষের মানসিকভাবে কি কোনটা গ্রহণ করবে, ঠিক ওখান থেকেই শুরু হয়ে যায়। আবার বিদ্যালয়ের যে নিয়ম নীতি আছে, বিদ্যালয়ের শিক্ষক, বিদ্যালয়ের কর্মচারী, শিক্ষক কর্মচারী থেকে শুরু করে বড় ক্লাসের ভাই বোন, নিচের ক্লাসের ভাই বোন, তাদের সাথে মেলামেশা করে শিশুরা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়, নেতৃত্ব সম্পর্কে সচেতন হয়, এবং তাদের মূল্যবোধ প্রথা সম্পর্কে এরা বেশ দৃঢ় মনোবল নিয়ে গড়ে ওঠে। আছে ধর্মীয় প্রতিষ্ঠান। ধর্মীয় প্রতিষ্ঠান শুরুতেই বলা হয়েছে যে যদিও শিক্ষাটা পরিবার থেকেই পায়, তা সত্ত্বেও আমাদের সমাজ ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার জন্য ছেলে মেয়েদের মসজিদ, মক্তব, মাদ্রাসা আছে, তা থেকে ছেলে মেয়েরা কি নৈতিক শিক্ষাটা পেয়ে থাকে। আমাদের সমাজ ব্যবস্থায় ধর্মীয় প্রতিষ্ঠানে যিনি থাকেন, শিশুদের মনে একটা আদর্শ নেতা হিসেবে প্রভাব বিস্তার করে থাকে। হুজুর এটা বলেছেন, আমি এটাই করব, মানে হুজুররা শিশুদের মনে বেশ গাঢ়ভাবে একটা প্রভাব বিস্তার করে থাকে। সেজন্য বলা হয় যে গোষ্ঠীগত উপাদান, সামাজিক উপাদানটা শিশুর মধ্যে বেশ প্রভাব বিস্তার করে, এবং একটা শিশু পরবর্তী প্রজন্মে একটা সুনাগরিক, যেটা সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে বিশেষ ভূমিকা রাখে। আশা করি তোমরা আজকের ক্লাসে কিছু হলে বুঝতে পেরেছো। আমরা আগামী ক্লাসে নতুন অধ্যায়ে যাব। এমনকি সময় পেলে অধ্যায় থেকে আমি কিছু প্রশ্ন তোমাদের দিব, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমরা খাতা কলম নিয়ে লিখে রাখবে, যেহেতু আমি মুখে বলবো।
লিখে দিলে, হোয়াইট বোর্ডে লিখে দিলে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারবে, কিন্তু অনেক সময় যান্ত্রিক গোলযোগের কারণে লেখাগুলো বোঝা যায় না। সে কারণে আমি মুখে বলবো, তোমরা বই খাতা নিয়ে বসবে, কলম নিয়ে বসবে, প্রশ্নগুলো টুকে রাখবে। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।